রক্তের সম্বন্ধ, রক্তের সম্বন্ধ। দিদি, এভাবে খালি পেটে থেকে কেন নিজেকে সাজা দিচ্ছ তুমি? শাস্তি তো ওদের পাওয়া উচিত, যারা আমাদের সন্ধ্যাকে কেড়ে নিয়েছে। ওরা সন্ধ্যার সাথে যা যা অন্যায় করেছে সেটা সকলের জানা উচিত। তার জন্য যত বড় লড়াই লড়তে হোক না কেন আমাদের। কিন্তু দিদি, লড়াই করার জন্য সাহসের দরকার হয়, শক্তির দরকার হয়, বেঁচে থাকতে হয়। বাঁচার জন্য খাবার তো খেতেই হবে, তাই না? নাও, একটু খেয়ে নাও। খেয়ে নাও সবিতা, খেয়ে নাও। মা, তুমি যে ঘরে অধিষ্ঠান করো সেই বাড়ির সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাহলে আমাদের সঙ্গে এমন কেন? তুমি আমাদের ঘরে আসলে আর সন্ধ্যা চলে গেল আমাদের ছেড়ে। তোমার জন্য আমার মনে অসীম শ্রদ্ধা আছে, কিন্তু হ্যাঁ, আমার সন্ধ্যার জন্য আমার ভালোবাসাও ততটাই জরুরি। আজ তোমার থেকে প্রতিকার চাইছি, আমার সন্ধ্যার জন্য বিচার চাইছি মা। আজ তোমার বিসর্জন মা, আজ তোমার থেকে সেই শক্তি চাই যে শক্তি দিয়ে জায়গিরদার পরিবারের সঙ্গে লড়তে পারি। আমার সন্ধ্যা তো আর চোখে দেখতে পেল না, কিন্তু অবশ্যই যেন বিচার পায়। আমার ভরসাটা ভেঙো না মা। ডক্টর বলছিলেন যে ও কোমাতে চলে গেছে। কবে জ্ঞান ফিরবে ঠিক করে বলতে পারছেন না। আচ্ছা, তুমি বলো তো, কি ইনফরমেশন এনেছো? আপনার সন্দেহ ঠিকই ম্যাডাম। ইনি যুবরাজ জাগিরদারের পত্নী, কিন্তু খোঁজ খবর করে যা জানতে পারা গেছে তা হল 3-3.5 মাস আগে যুবরাজের সঙ্গে ওর বিয়ে হয় মুম্বাইতে, আর তারপর ওই দিন ওর বাবার মৃত্যু হয়। একমাত্র উইটনেস মারা যায়। পরে সন্ধ্যা জানতে পারে যে ওর বাবার মৃত্যু হয় জাগিরদার পরিবারের হাতেই। তারপরে অপোজ করতে শুরু করে, তারপর ডিকে রেপ করার চেষ্টা করে। তারপরে যুবরাজ নিজে সন্ধ্যাকে নিজের কাকার দিকে ঠেলে দেয়, আর পরে নীরজ সন্ধ্যাকে নিয়ে পালিয়ে যায়। নিজের কাকার কাছে নিজের স্ত্রীকে? কি নিচু মানসিকতা এদের। যাই হোক, নিচু মানসিকতা তো এদের আগেই ছিল, কিন্তু এতটা। কিন্তু বিস্ময়ের ব্যাপার এটা যে উনি এত বড় পরিবারের বউ হয়েও বুঝতে পারছি না। অত ভেবে লাভ নেই, ঠিক খোঁজ পেয়ে যাব। যখন এতটা জানতে পেরেছি, এরপরে আরো জানতে পারবো। ব্যাস, একবার শুধু ওর জ্ঞানটা ফিরতে দাও, ও নিজেই আমাদের সবকিছু বলে দেবে। কিন্তু যদি ওর জ্ঞান না ফেরে, তাহলে আমাদের নীরজকে খুঁজে বের করতেই হবে। ওই আমাদের সব বলতে পারবে। না ম্যাডাম, মনে হচ্ছে নীরজকে এরা সবাই ওকে মেরে ফেলে দিয়েছে। ওই নীরজকে মুক্ত করে দাও, এই পৃথিবী থেকে মুক্ত করে দাও, ফেলে দাও ওকে খাদে। কিল হিম আঙ্কেল। নীরজ,
ম্যাডাম, কে কে তুমি? কে তুমি? তুমি কিছু বলছো না কেন? আপনারা আপনারা দুজন কারা? আপনারা তো কিছু বলুন। আমরা তোমার সামনে না, তোমার পিছনে দাঁড়িয়ে আছি। আর যার সঙ্গে তুমি কথা বলছো ও আর কেউ নয়, তুমি নিজেই। আর তোমার সামনে আয়না আছে। আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমি সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমার বড়দি, আমার সাক্ষী দিদি কোথায় আছে? আমি সবাইকে বলবো, দেখে নেবেন। আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদেরও দেখতে পাচ্ছি। দিদি, সবাই। আমি কোথায় আছি? আমি বেঁচে গেলাম কি করে? যুবরাজ বেচারা কতটা ভয় পেয়েছিল। ওর ভয় মিথ্যে নয় দাদা। যদি ইন্সপেক্টর ভোঁসলে যুবরাজকে হসপিটাল থেকে জেলে পাঠিয়ে দেয়, তাহলে আমি আপনাকে বলছি দাদা, তাহলে যুবরাজের ভয় সত্যি হয়ে যাবে। সত্যি প্রমাণ হয়ে যাবে মানে? দাদা, জেলের মধ্যে ক্রিমিনাল রেকর্ডসের জন্য যুবরাজের এমন ছবি নেওয়া হবে যেমন যুবরাজ বলেছিল। অপরাধীর শরীরে একটা সুতোও থাকে না দাদা। ওর হাতে একটা স্লেট ধরিয়ে দেওয়া হবে যার মধ্যে শুধুমাত্র কয়েদির নাম্বার লেখা থাকবে। যদি এরকম কিছু হয় তাহলে? সেই জন্য আপনাকে বলছি দাদা, যুবরাজের ভয়টা অমূলক নয়। যদি পুলিশের লোকেরা যুবরাজের এমন ছবি নিয়ে থাকে, দাদা, যুবরাজের রহস্য সারা পৃথিবীর সামনে চলে আসবে। না 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 না,
আমি এমনটা হতে দেব না। দাদা, কিছু তো করতেই হবে, কিছু না কিছু করতেই হবে। ওরা যুবরাজকে জেলে শিফট করিয়ে দেওয়ার আগে যুবরাজকে হসপিটাল থেকে ছাড়াতেই হবে। যুবরাজ যদি অপরাধী না হয় তাহলে তো চিন্তার কি আছে? আইন তো আর অন্ধ নয় যে। আইনের ব্যাপারে আমি জানি না, কিন্তু তুমি নিশ্চয়ই অন্ধ। সামনে থাকা জিনিস দেখতে পাও না, এখন আইন নিয়ে কথা বলছো। তুমি একটু চুপ থাকবে? ভাবতে দাও আমাকে এখন। বৌদিমণি, আমরা যদি ওই ভোঁসলেকে কিছু টাকা দিয়ে ওকে একেবারে কিনে নিই ও তাহলে? বিক্রি হবে না, ওর তো মিডলের শখ রয়েছে। ঘুষ নেবে না ও। এই সব কিছুর মূলে রয়েছে সবিতা। না ও কমপ্লেন লেখাতো, না এইসব ঝামেলা হতো। এখন ব্যাস একটাই রাস্তা আছে, যে কোনো ভাবেই হোক সবিতাকে মানিয়ে এই কেসটাকে বন্ধ করিয়ে দিতে হবে। তাহলে যদি কিছু হয়। এত বড় অ্যাক্সিডেন্টের পরে এইভাবে আপনার বেঁচে যাওয়া চমৎকারের থেকে কম নয়। আপনি ভাবছেন আমি একজন ডাক্তার হয়ে কি করে আপনাকে এই চমৎকারের কথা বলছি। সত্যি কথা বলতে কি, এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের মেডিকেল সায়েন্সের জ্ঞানের বাইরে। আর তাই তো দেখুন, এত উঁচু থেকে গাড়ির সাথে পড়ে গিয়েও আপনার শরীরে এতটা আঘাত নেই যতটা লাগার কথা ছিল। শুধুমাত্র আপনার হাতে পায়ে সামান্য একটু ফ্র্যাকচার ছাড়া। ইনার মাথায় চোট লেগেছে, আর এমন একটা চোট যে চোটে কোনো পেশেন্টকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয় না। এই কেসে 90% পেশেন্ট কোমায় চলে যায়। কিন্তু আপনি ওইসব কিছুকে তো গুরুত্বই দেননি। তার চেয়েও বড় কথা, আপনার এত বছরের পুরনো অন্ধত্বও ঠিক হয়ে গেছে। এখন আপনি দেখতে পাবেন কারো ভক্তি, শ্রদ্ধা আর প্রার্থনার ফল এটা। তাই আপনি ঠিক হয়ে গেলেন। এমনিতেও এখন আপনাকে পুরোপুরিভাবে রেস্ট নিতে হবে। এনার খেয়াল রাখবেন। আমি তো মরে যেতে চেয়েছিলাম, আমাকে কেন বাঁচানো হলো? কে বাঁচালো? আমাকে মরে যেতে কেন দেওয়া হলো না? আমার জীবন আমার আপনজনদের মৃত্যুর কারণ হয়ে গেছে। আমার মরে যাওয়াই ভালো। আমাকে এখানে কেন আনা হলো? কে নিয়ে এসেছে? আমি বাঁচিয়েছি। আমাদের গাড়িটা তোমাদের পিছনেই ছিল। হঠাৎই আমরা দেখতে পেলাম তোমাদের গাড়িটা এদিক ওদিক চলতে শুরু করেছে, আর কিছুক্ষণ পরেই খাদে পড়ে গেল। আমরা নিচে খাদের কাছে গেলাম, তোমাকে গাড়ির থেকে বের করে এখানে নিয়ে এলাম। ডাক্তারবাবু যা বলছেন সবটাই সত্যি। এটা কোনো চমৎকারের চেয়ে কম কিছু নয়। হতে পারে এটা তোমাদের বোনেদের ভালোবাসার ফল, যা তোমাকে একটা নতুন জীবন দিল। এখন আরাম করো বৃন্দা। হ্যাঁ, আমরা এই নাম তোমাকে দিয়েছি, আর এই নামেই তোমাকে এখানে রেজিস্টার করা হয়েছে। মনে রাখবে, হ্যাঁ? তুমি বৃন্দা। চলো এবার। দেখো, এবার আমাদের খুব সাবধানে থাকতে হবে। তুমি একটা কাজ করো, তোমার লোকেদের বলে দাও হসপিটালের আশেপাশে নজর রাখতে। ঠিক আছে ম্যাডাম। ব্যাস এটাই শুধু খেয়াল রাখতে হবে, এই মেয়েটা কোনোভাবেই যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়। সন্ধ্যা, এসব তুমি কি করছো? প্রথমেই তুমি তোমার বাবাকে হারিয়েছো, তোমার জন্য তোমার বাবাকে মরতে হয়েছে, তারপর নীরাজ, আর তারপরেও যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার দিদিদের দুর্ভাগ্যের কারণ হবে তুমি। তুমি নিজেই অপয়া। ছোটবেলায় তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছিল, অন্ধ হয়ে সারাটা জীবন নিজের পরিবারের বোঝা হয়েছিলে তুমি। আর সেদিন তুমি আর যুবরাজ একসাথে ওই গাড়িতে ছিলে, কিন্তু তাও এত কিছু করার পরও বেঁচে গেল। আর তুমি গাড়ির সাথে সোজা খাদে গিয়ে পড়লে। তুমি যদি বেঁচে থাকো তাহলে আবার কারণ না কারণ মৃত্যুর কারণ হবে। তার থেকে তো ভালো তুমি
এই দাঁড়াও। আরে ইস, সন্ধ্যা দাঁড়াও, দাঁড়াও সন্ধ্যা দাঁড়াও, যেও না, দাঁড়াও। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন না, আমাকে মরে যেতে দিন, আমি আর বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দিন। বৃন্দা, ঠিক আছে আপনারা এটা তুমি কি করতে চলেছিলে? তুমি কেন নিজের এভাবে প্রাণ দিতে চাইছো? আরে এত বড় দুর্ঘটনার পরেও তুমি বেঁচে গেছো, আর সম্পূর্ণভাবে তুমি এখন দেখতে পাচ্ছ। তো এর কোনো না কোনো উদ্দেশ্য তো থাকবেই। ভগবান তোমার ভালো করতে চাইছে, আর নিজের সঙ্গে ঘটে যাওয়া ওই সব অন্যায়ের তুমি বদলা নাও, যেটা তোমার স্বামী যুবরাজ তোমার সাথে করেছে। তোমার বাবার মৃত্যু এই জায়গিরদার পরিবারের জন্যই হয়েছিল, তোমাকে তার বদলা নিতে হবে। একজন মানুষ যে তোমাকে সাহায্য করতে চেয়েছিল, তাকেও এরা মেরে ফেলেছে, নীরজকে। তুমি কি এই সমস্ত কিছুর বদলা না নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? আপনি আপনি কে, আর এই সব কিছু কি করে জানলেন আপনি? আমি কে আর এইসব ব্যাপারে কি করে জানলাম, এই সময় এটা ইম্পর্টেন্ট নয়। সময় আসলে আমরা তোমাকে সবকিছু জানিয়ে দেব। তোমাকে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের বদলা নিতে হবে, কিন্তু ভগবানের দোহাই নিজের মাথা থেকে এই আত্মহত্যা করার চিন্তা ভাবনা বের করে দাও। তোমাকে বাঁচতে হবে, তোমার সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তোমাকে এবার বুঝতে হবে, এবার থেকে তোমার জীবন চলা শুরু হবে ওদের থেকে বদলা নেওয়ার জন্য। এতদিন পর্যন্ত তুমি সন্ধ্যা ছিলে, ওই অ্যাক্সিডেন্টের সাথে সাথে সন্ধ্যাও মরে গেছে। এখন তুমি বৃন্দা, আর তুমি এখন বৃন্দা হয়ে ওই সব কিছু করবে যেটা করার জন্য ভগবান তোমাকে নতুন জীবন দিয়েছেন। বুঝেছো তুমি?